এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। যারা প্রথম পার্ট দেখেন নাই দেখে আসুন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর গল্প যেখান থেকে শেষ করেছি সেখান থেকেই শুরু করলাম। আর গিলসুও একজন ছেলেকে ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার জন্য হুমকি দিচ্ছিল। গিলসু বলল, যদি তুই 3 দিনের মধ্যে টাকা ফেরত না দিস তাহলে আমি তোর বাবা মাকে তোর সামনেই মেরে ফেলব এবং তোর বাড়িও জ্বালিয়ে দেব। এখানেই এখন ইয়াং তাকে এখানে এসে গাড়ির চাবি দিল, যেটা দেখে গিলসু খুব খুশি হল। এবার পরের দিন যখন ইয়াং বিন নিজের পুরনো স্কুল থেকে জিনিসপত্র নিতে গিয়েছিল, তখন এখানে সে সিয়ন, বমসক এবং সুহোর সাথে কথা বলল এবং বলল, তোমরা একবার শুধু আমার আইনজীবীকে এতটুকু বলে দাও যে সেই মাদকগুলো আমার ছিল না, এতে আমি জেলে যাওয়া থেকে বেঁচে যাব। ইয়াং বিন এখন সিয়নের কাছে খুব বেশি অনুরোধ করতে লাগল, আর এই কারণেই সিয়ন ইয়াং বিনের কথা মেনে নিল এবং তার সাথে আইনজীবীর কাছে যেতে লাগল। কিন্তু ইয়াং বিন এই 3 জনকে ধোঁকা দিয়ে গিলসু এবং বাকি সবার কাছে নিয়ে এলো। আর এদের মধ্যে সিয়ন সেই মেয়েটিকে ইয়াং ইকেও দেখতে পেল। এখানে এখন গিলসু এই 3 জনকে বলল, দেখো তোমরা লড়াই করে ইয়াংয়ের হাত ভেঙে দিয়েছ, আর এই কারণে আমার খুব বেশি খরচ হয়ে গেছে। গিলসু বলল, আমি এখন তোমাদের 3 দিনের সময় দিচ্ছি, আমাকে 15 মিলিয়ন ওয়ান এনে দাও, তাহলে আমি এই কেসটা বন্ধ করে দেব। সিয়ন এবং বাকি দুজন এটা বুঝে গেল যে গিলসু মিথ্যা বলছে। সিয়ন বলল, তোমার কাছে কোনো প্রমাণ আছে যে এটা আমরা করেছি? এই কথায় গিলসু বলল, আমি টাকার জন্য লোকেদের মারি, আর আমি তোমাদেরও মারতে পারি। গিলসু এখানে সুহোর হাতে ছুরি দিয়ে একটা কাটা দাগ বানিয়ে দিল এবং বলল, তোমাদের কাছে শুধু 3 দিন আছে। এরপর সে নিজের লোকেদের সাথে এখান থেকে চলে গেল। এবারের পরে গিলসু রোজ এই 3 জনের ওপর সব জায়গায় নজর রাখতে লাগল। গিলসুর ছেলেরা সব জায়গায় এই 3 জনের পেছনে পেছনে যেতে লাগল। আর এতে বিরক্ত হয়ে সিয়ন এখন সেই মেয়েটিকে ইয়াং ইকে ফোন করে দেখা করার জন্য ডাকল। সে নিজের চেহারা পাল্টে ইয়াং ইয়ের কাছে এলো। সিয়ন এখানে ইয়াং ইকে জিজ্ঞেস করল, আসলে এই গিলসু কে এবং সে কি করে? এই কথা ইয়াংই এখন তাকে জানালো, আমরা সবাই অনাথ ছিলাম, কিন্তু গিলসু আমাদের থাকার জন্য বাড়ি এবং খাওয়ার জন্য খাবার দিল, যার বদলে সে আমাদের থেকে কাজ করায়। আর সে খুব ভয়ঙ্কর মানুষ, সে সত্যি টাকার জন্য লোকেদের মারে, তাই তোমাদের তাকে টাকা দিয়ে দেওয়া উচিত। কিন্তু সিয়ন বুঝে গেল যে টাকা দেওয়ার পরেও গিলসু তাদের ছাড়বে না এবং তাদের থেকে আরও টাকা বের করাবে, যেমনটা সে ইয়াং ই এবং ইয়াংয়ের থেকে বের করাচ্ছে। অন্যদিকে বমসক এখন তার বাবার ঘড়ি চুরি করে নিল। আর এরপর পরের দিন বমসক সিয়ন এবং সুহোকে ঘড়ি বিক্রি করে পাওয়া টাকাগুলো দেখালো এবং বলল, এটা 15 মিলিয়ন ওয়ান আছে, আমরা তাকে এটা দিয়ে ব্যাপারটা শেষ করে দিই। কিন্তু যখন সুহো এবং সিয়ন জানতে পারল যে বমসক তার বাবার ঘড়ি বিক্রি করে দিয়েছে, তখন সুহো তার ওপর খুব রাগ করল এবং টাকা ফেরত দিয়ে তাদের ঘড়িটা তাদের ফিরিয়ে দিতে বলল। সাথে এখানে সিয়নও তাদের বলল, আমি একাই সবকিছু সামলে নেব, আমি পুরো পরিকল্পনা বানিয়ে ফেলেছি। সিয়ন এখন তাদের জানালো যে গিলসু বাচ্চাদেরকে ফাঁদে ফেলে তাদের দিয়ে মাদক বিক্রি করায়, আর সাথে গিলসু এবং তার বন্ধু মিলে ফ্রি মানি নামের একটা ওয়েবসাইটও চালায়, যার ওপর স্কুলের সব বাচ্চারা জুয়া খেলে। আর এই ওয়েবসাইট থেকে প্রথমে তো তাদের খুব ভালো টাকা পাওয়া যায়, যার ফলে তাদের নেশা হয়ে যায়। কিন্তু এরপর তাদের পরে কোনো লাভই হতে পারে না, কারণ গিলসুর অংশীদারই এই ওয়েবসাইটটা চালায়। আর যখন বাচ্চারা সব টাকা হেরে যায়, তখন গিলসু, যার কাছে সব সদস্যদের তথ্য থাকে, সে তাদের টাকা ধার দেয়, যাতে তাদের থেকে কয়েক গুণ বেশি টাকা নিতে পারে। আর যখন বাচ্চারা টাকা দিতে পারে না, তখন তারা তাদের বাবা মায়ের জিনিস চুরি করে বন্ধক রেখে দেয়, যার ব্যবহার করে গিলসু সেই বাচ্চাদের বাবা মায়ের থেকে টাকা আদায় করে। আর এই সব জিনিসের রেকর্ড সে নিজের লকারে রেখে দিয়েছে। সিয়ন বলল, যদি আমরা তার লকার পর্যন্ত পৌঁছে সব কাগজপত্র পুলিশকে দিয়ে দিই, তাহলে গিলসুর বাঁচার কোনো সুযোগই নেই। এই কথা শুনে সুহো সিয়নকে বলল, তুই এই সব কিভাবে জানিস? কিন্তু সিয়ন তাকে কিছু বলল না। এবার এর পরে এই 3 জনকে আবার স্কুলের বাইরে গিলসু এবং বাকি সবাই দেখতে পেল। আর সুহো তাদের বলল, আমি গিলসুর সাথে একা তার আস্তানায় যাই, আর তোমরা পেছন থেকে পুলিশকে নিয়ে চলে এসো। এরপর সুহো গিলসুর কাছে গেল এবং বলল, আমার কাছে টাকা আছে, কিন্তু আমাকে তোমার সাথে কিছু কথাও বলতে হবে। সুহো বলল, আমার কাছে তোমার জুয়ার ওয়েবসাইটে
প্রফিটের জন্য খুব ভালো একটা আইডিয়া আছে, যার ফলে তোমার আরও বেশি লাভ হবে। এই কথা শুনে গিলসু অবাক হয়ে গেল এবং বলল, এটা তুমি কিভাবে জানো? এরপর গিলসু সুহোকে নিয়ে নিজের সাথে যেতে লাগলো, কিন্তু ইয়াঙ্গি বলল, আমরা এখানেই দাঁড়িয়ে বাকিদেরকে নিয়ে আসছি। এরপর গিলসু এখান থেকে চলে গেল। ইয়াঙ্গি তৎক্ষণাৎ সিয়নের কাছে এলো এবং বলল, পুলিশ কোথায় আছে? সিয়ন জানালো যে পুলিশ এখন সরাসরি গিলসুর আস্তানায় যাবে। আর এই কথা শুনে ইয়াঙ্গি তাকে আস্তানার ঠিকানা জানিয়ে দিল। আর ঠিকানা জেনে বমসকও তৎক্ষণাৎ সুহোকে বাঁচানোর জন্য ট্যাক্সি নিয়ে সেখানেই যেতে লাগলো। সিয়ন তাকে আটকানোর খুব চেষ্টা করল, কিন্তু বমসক মানল না। এরপর সিয়নও তৎক্ষণাৎ পুলিশকে ডাকার জন্য চলে গেল। এখানেই ইয়াঙ্গিকে জিজ্ঞেস করল, এই সব কি চলছে? এই কথা ইয়াঙ্গি বলল, এই লোকেরা গিলসুকে ধরিয়ে দিতে চলেছে, আর আমি তাদের সাহায্য করছি, যাতে আমরা সব সময়ের জন্য গিলসুর এই মাদকের ব্যবসা থেকে বাইরে বেরিয়ে আসতে পারি। অন্যদিকে গিলসু এখন সুহোকে নিয়ে নিজের আস্তানায় পৌঁছে গেল, আর সুহো খুব চালাকির সাথে নিজের ঘড়ির সাহায্যে ভয়েস মেসেজ করে সিহনকে বাড়ির গেটের রং জানিয়ে দিল। এরপর গিলসু তাকে ভিতরে নিয়ে গেল, আর গিলসু সুহোকে একটা লাঠি দিয়ে খুব মারল। আর তার ফোনের মেসেজগুলো দেখে গিলসু জানতে পারল যে এই লোকেরা এখানে পুলিশ নিয়ে আসছে। এটা দেখে গিলসুর খুব রাগ হলো। সে তৎক্ষণাৎ প্রমাণগুলোকে লুকিয়ে রাখতে যেতে লাগলো। এখানেই বমসকও এখন টাকা নিয়ে গিলসুর কাছে চলে এলো এবং বলল, আমার বন্ধুকে ছেড়ে দাও, আমি তোমাকে টাকা দিয়ে দেব। এটা দেখে গিলসু বমসককেও নিজের সাথে নিয়ে গেল। তারপর যখন সিয়ন পুলিশকে নিয়ে এখানে এলো, তখন এই বাড়িতে কেউ ছিল না, আর কোনো দরজাই খুলছিল না। এই কারণে পুলিশ অফিসার এখান থেকে চলে গেলেন। কিন্তু সিয়ন এখন জানলা ভেঙে বাড়ির ভিতরে চলে এলো, যেখানে সে মেঝেতে রক্ত দেখতে পেল, আর সাথে সাথে সুহো এখন ফোন ধরছিল না। আর সিয়ন দেখল যে গিলসু সব প্রমাণ নিয়ে এখান থেকে পালিয়ে গেছে। অন্যদিকে গিলসু বমসক এবং অজ্ঞান সুহোকে নিয়ে কোথাও যাচ্ছিল। এখানে গিলসু এখন ইয়ংকেও ফোন করল। সে বুঝে গিয়েছিল যে ইয়ং ই এবং ইয়ং ই এই তিনজনের সাথে দিয়েছে, আর এই কারণেই গিলসু তৎক্ষণাৎ তাদের দুজনকেও একটা জায়গায় আসার জন্য বলল। এখানে ইয়ং বুঝে গেল যে এখন কি হতে চলেছে, আর সেই ইয়ংকে নিজের ক্রেডিট কার্ড দিয়ে তাকে বলল যে তুমি কিছুদিনের জন্য এই শহর থেকে দূরে চলে যাও। এরপর সে একাই গিলসুর কাছে যেতে লাগলো। তখনই সিয়নও ইয়ংয়ের কাছে ফোন করলো এবং ইয়ংই জিজ্ঞেস করলো যে সেখানে কি হয়েছে, পরিকল্পনা সফল হয়েছে নাকি হয়নি। এই কথায় সিয়ন জানালো যে গিলসু সব প্রমাণ এবং সুহোকে নিয়ে এখান থেকে পালিয়ে গেছে। এই কথা শুনে ইয়ংই বুঝে গেল যে ইয়ং গিলসুর কাছেই যাচ্ছে। ইয়ংই তৎক্ষণাৎ সিয়নকে নিজের লোকেশন দিয়ে সেখানে আসার জন্য বলল এবং বলল, এইবার পুলিশ ছাড়া এসো না, না হলে আমরা সবাই মারা যাব। এরপর ইয়ংইও ইয়ংয়ের সাথে গিলসুর কাছে যেতে লাগলো। এদিকে সিয়নও এখন লোকেশন পেয়ে গেল এবং সে দৌড়ে তাদের কাছে আসতে লাগলো। তারপর কিছু পরে ইয়ংয়ের সাথে গিলসুর কাছে এলো, যেখানে গিলসু বমসককে এখানে বেঁধে রেখেছিল, আর সুহর এখন হুঁশ চলে এলো। কিছু পরে সিয়নও এই জায়গাতে পৌঁছে গেল, আর সে এখানে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে দেখে এটা বুঝে গেল যে গিলসু এবং বাকি সবাই এখানেই আছে। সিয়ন তৎক্ষণাৎ পুলিশকে ফোন করে এখানে আসার জন্য বলল। অন্যদিকে গিলসু এখন ইয়ংয়ের কাছে জিজ্ঞেস করল, তুই আমাকে ধোকা কেন দিলি? গিলসু এখন ইয়ংকে খুব বেশি মারতে লাগলো এবং ইয়ংইকেও বাঁধিয়ে দিল। এরপর সেই ইয়ংয়ের একজন বন্ধুকে ডেকে ইয়ং ই এবং ইয়ংকে মেরে ফেলতে বলল, কিন্তু ইয়ংয়ের বন্ধু তাকে মারতে চাইছিল না। এদিকে সিয়নও এখন তাদের কাছেই আসছিল, আর এখন গিলসুও সুহো এবং বমসকের কাছে এসে তাদের ছুরি দিয়ে মারতে যাবেই, কিন্তু তখনই এখন ইয়ং গিলসুকে পুলে আছড়ে ফেলল এবং বলল, এখন আমরা তোর থেকে আর ভয় পাবো না। এরপর ইয়ং গিলসুর সাথে লড়াই করতে লাগলো, কিন্তু গিলসু ছুরি তুলে ইয়ংয়ের ওপর আক্রমণ করলো এবং তাকে ফেলে দিল। তখনই ইয়ংইও তার মাথায় কিছু মারল এবং ছুরি তুলে গিলসুর বাকি সঙ্গীদের মারার হুমকি দিতে লাগলো। এখানে এখন ইয়ং এবং ইয়ংইয়ের বন্ধুও তাদের সাহায্য করলো, কিন্তু তখনই গিলসু আবার উঠে ইয়ংইর গলা ধরে ফেলে এবং তাকে মেরে ফেলতে লাগলো। কিন্তু তখনই তারা এখানে পুলিশের গাড়ির সাইরেনের আওয়াজ শুনতে পেল, আর সিয়নও এখানে এসে তাদের বলল যে পুলিশ এখানে চলে এসেছে, তারা তোমাদের গাড়িগুলো খুঁজে দেখছে, আর এখন তোমরা বাঁচতে পারবে না। এই শুনের দলবল নিয়ে গিলসু এইবার এখান থেকে পালাতে শুরু করলো। সুনো তখনই সুহো এবং বমসককে স্বাধীন করে দেয়, কিন্তু গিলসু এখানে আবার ফিরে এলো, কারণ সে জানতে পারলো যে পুলিশ এখানে আসেনি এবং সাইরেনের আওয়াজ সিয়ন
সিওনের ফোন থেকে আসছিল যা সে কাছেই কোথাও লুকিয়ে রেখেছিল এবং এইবার গিলসুর লোকজন এই ছেলেগুলোর উপর আক্রমণ করতে লাগলো। এই তিনজন এখন গিলসুর সঙ্গীদের সাথে লড়াই করে এবং গিলসুও তার ছুরিটা হাতে তুলে নেয়। এটা দেখে ইয়ংইও তার বন্ধু ইয়োগির সাথে এখান থেকে পালাতে শুরু করলো, কিন্তু তখনই তাদের সামনে আসল পুলিশ আসে। কিন্তু এই লোকগুলো পুলিশের থেকে বাঁচতে পালাতে শুরু করলো, কারণ এই লোকগুলো গিলসুর সাথে মিলে মাদকদ্রব্য বিক্রি করত এবং এইবার গিলসু তার ছুরি দিয়ে সুনের ওপর হামলা করে এবং তার মুখে একটা কাট বসিয়ে দেয়। কিন্তু তখনই এখানে পুলিশ এসে এই লোকগুলোর ওপর বন্দুক তাক করে, কিন্তু গিলসু পুলিশকে ধোঁকা দিয়ে এখান থেকে পালিয়ে যায়। কিন্তু সিয়নও তার পেছনে যায় এবং অনেক দূরে আসার পর সিয়ন গিলসু এর কাছে পৌঁছে যায়। সিয়ন একটা রড তুলে তার ওপর হামলা করে, কিন্তু গিলসু যথেষ্ট শক্তিশালী ছিল। সে তার ছুরি দিয়ে সিয়নকে আবার মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু তখনই সুহো এখানে চলে আসে এবং এখন সিয়ন এবং সুহো দুজনেই মিলে গিলসু এর সাথে লড়াই করে। কিন্তু গিলসু একাই এই দুজনের ওপর যথেষ্ট ভারী পড়ছিল, কিন্তু কোনোভাবে সিয়ন এবং সুহো মিলে গিলসুকে মেরে অজ্ঞান করে দেয়। অন্যদিকে ইয়াং ইয়োগি এবং তার বন্ধুকে এখান থেকে চলে যেতে বলল, যাতে সে নিজেকে ধরিয়ে দিয়ে পুরো দোষ নিজের ওপর নিতে পারে এবং ওদেরকে বাঁচাতে পারে, এবং পুলিশও ওদের পেছনে পড়েছিল। এই জন্য ইয়াং নিজেকে ধরিয়ে দেয় এবং তার বন্ধুদেরকে বলে যে তোমরা এখান থেকে চলে যাও, তোমরা একটা ভালো জীবন যাপন করো। এরপর রাত পর্যন্ত পুলিশ সমস্ত লোককে গ্রেফতার করে নেয় এবং বোমসক সিয়ন এবং সুহোকে ওদের ফোন এনে দেয়, যা লড়াইয়ের সময় সেখানেই পড়ে গিয়েছিল। এরপর সিয়ন এবং বোমসককে বয়ান দেওয়ার জন্য পুলিশ স্টেশনে ডাকা হলো, কিন্তু এখানে বোমসকের বাবা, যিনি একজন বিখ্যাত রাজনীতিবিদ ছিলেন, তার পারিবারিক উকিল এখানে আসে এবং বলে যে আমরা কথা সামলে নিয়েছি এবং তোমাদের দুজনের নাম এই কেস থেকে বের করে দেওয়া হয়েছে এবং তুমি এই কেস সম্পর্কে এখন আর কাউকে কিছু বলবে না। এরপর তারা সিয়নকে এখান থেকে চলে যেতে বলল। সিয়ন সেই লোকটাকে বলল যে গিলসু ছাড়া আর কেউই জেনে শুনে মাদকের কাজ করত না, গিলসু ওদেরকে দিয়ে জোর করে কাজ করাতো, এই জন্য আপনি ওদেরকেও বাঁচিয়ে দেবেন। এইটা বলে সিয়ন এখান থেকে চলে যায়। এরপর বোমসক এই লোকটাকে জিজ্ঞেস করে যে আমার বাবায়ের কাছে কি এই কথাটা লুকানো হয়েছে, এবং সেই উকিল বলে যে আমরা স্যারের থেকে কোনো কথা লুকাইনি। অন্যদিকে যখন সিয়ন বাইরে যাচ্ছিল তখন সে ইয়াংকে দেখতে পায় এবং এখন সিয়নের সাথে শত্রুতা শেষ করার জন্য ইয়াং তাকে বলে যে ওই সিয়ন, কোনোদিন বাইরে খেতে চলি। সিয়ন বলে যে তোরা সবাই খাবারকে এত ভালোবাসিস কেন? এইটা বলে সে বাইরে চলে আসে, যেখানে সে ইয়োগিকে দেখতে পায়। ইয়োগি ইয়াং এর জন্য যথেষ্ট চিন্তিত ছিল এবং সিয়ন তাকে বলে যে সে ঠিক আছে, সেও কিছুক্ষণের মধ্যে বাইরে চলে আসবে। এখানেই সেই লোকটা এখন বোমসককে নিয়ে গিলসু এর কাছে চলে আসে এবং বলে যে স্যারের আদেশ যে তুমি গিলসুকে নিজে মারো এবং তার থেকে প্রতিশোধ নাও। কিন্তু বোমসক গিলসুকে মারতে ভয় পেতে লাগলো। তখনই সেই লোকটা গিলসুকে মারল এবং বোমসককেও একইভাবে মারতে বলল, কিন্তু বোমসক এটা করতে পারল না এবং সে রাগে ডাস্টবিনে লাথি মেরে এখান থেকে চলে যায়। এদিকে সিয়ন এখন ইয়োগির সাথে সুহো এর কাছে আসে, যে হাসপাতালে ভর্তি ছিল, কারণ লড়াইয়ে সবচেয়ে বেশি চোট সেই পেয়েছিল। এখানে এখন ইয়োগি সুহো এর থেকে ক্ষমা চাইল এবং সিয়নও সুহোকে জানালো যে বোমসকের বাবা একজন রাজনীতিবিদ এবং তিনি আমাদের নাম এই কেস থেকে সরিয়ে দিয়েছেন এবং সবকিছু সামলে নিয়েছেন। এখানে এই তিনজন কথাবার্তা বলতে লাগলো এবং ইয়োগিও ওদের যথেষ্ট ভালো বন্ধু হয়ে যায়। এর পরের দিন সুন ওদের জন্য খাবার নিয়ে আসে এবং সুহো এটা দেখে সিয়নকে বলে যে তুই সিয়নই না, তুই আমার জন্য খাবার নিয়ে এসেছিস। এই কথাটা শুনে সিয়ন এইবার প্রথমবার হাসে এবং এরপর এই সবাই খাবার খেতে লাগে। এরপর আমরা বোমসকের বাগাকে দেখি, যিনি একজন বিখ্যাত রাজনীতিবিদ ছিলেন এবং তিনি সারা দেশের সামনে নিজের একটা ভালো ভাবমূর্তি বজায় রেখেছিলেন, কিন্তু আসলে তিনি যথেষ্ট খারাপ একজন মানুষ ছিলেন এবং তিনি এখন বোমসককে এই সমস্যা তৈরি করার জন্য একটা গল্ফ ব্যাট দিয়ে মারেন এবং বলেন যে আমার তোর মতো ছেলেকে দত্তক নেওয়া উচিত ছিল না। এতে আমরা জানতে পারলাম যে বোমসক তার আসল ছেলে নয় এবং বোমসকের বাবা সবার সামনে ভালো সাজার জন্য বোমসককে দত্তক নিয়েছিলেন। এর পরের দিন বোমসক যখন স্কুলে পৌঁছালো তখন সে দেখতে পায় যে সেই ফ্রি মানি স্ক্যামারদের ধরিয়ে দেওয়ার কারণে এই তিনজন স্কুলে যথেষ্ট বিখ্যাত হয়ে গেছে এবং এখন ইয়াং বিনের বন্ধুরাও ওদেরকে ভয় পেতে লাগলো। এর সাথে এই তিনজন যথেষ্ট ভালো বন্ধুও হয়ে যায় এবং এই তিনজন বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে এবং সুহো সেই মেয়ে ইয়োগিকেও নিজের সাথে নিয়ে যাওয়ার কথা বলে। এরপর বাড়ি এসে বোমসক তার বাবার ঘড়িটা বিক্রি করে পাওয়া টাকা থেকে কিছু টাকা বের করে, যা সে এখনো পর্যন্ত ফেরত দেয়নি, এবং এরপর সে সুহো এর ইনস্টা প্রোফাইল দেখতে লাগে, যেখানে সে সিয়ন, ইয়োগি এবং সুহো তিনজনকে একসাথে
সাথে দেখতে পায়, যা তার ভালো লাগে না। অন্যদিকে সিয়ন তার মায়ের সাথে দেখা করার জন্য একটা রেস্টুরেন্টে যায়, কিন্তু এই মা ছেলের মধ্যে বেশি ভালোবাসা নেই এবং সিয়নের মা নিজের মিটিংয়ের কারণে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে লাগলো। এই কারণে ওদের দেখা বেশি ভালো হয় না। এদিকে বোমসক সুহো এবং ইয়োগির সাথে ঘুরতে যাচ্ছিল, যেখানে সে জানতে পারল যে সুহোর জন্মদিন তাড়াতাড়ি আসতে চলেছে। বোমসক এখন ওদের জন্য ড্রিঙ্কস আনতে লাগলো এবং সিয়নও এখানে চলে আসে, কিন্তু ইয়োগি এখানে থাকার কারণে বোমসক নিজেকে সুন এবং সুহোয়ের থেকে আলাদা অনুভব করতে লাগলো। এবার এই তিনজন কারাওকেতে যায়, যেখানে সুহো এবং ইয়োগি মিলে মজা করে গান গাইতে লাগে, কিন্তু এখানে বোমসকের বেশি মজা লাগছিল না। এই জন্য সে আবার এই সবার জন্য ড্রিঙ্কস আনতে চলে যায়। তখনই সে এখানে তার পুরনো স্কুলের ছেলেগুলোকে দেখতে পায়, যারা বোমসককে আগে গুন্ডামি করত এবং তারা বোমসককে দেখে তার কাছে আসতে লাগলো, কিন্তু বোমসক তখনই লুকিয়ে যায়। কিন্তু যখন সে ফিরে এলো তখন সে দেখতে পায় যে ইয়োগি সেই ছেলেগুলোর ফোন তুলে ওদেরকে এইটা জানিয়ে দিয়েছিল যে বোমসক এখানেই কারাওকেতে আছে, এবং এটা দেখে এখন বোমসক ইয়োগির ওপর যথেষ্ট চিৎকার করতে লাগলো এবং এই দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। এরপর ইয়োগি এখান থেকে চলে যায়। সুহো ইয়োগির পেছনে যায়। তখনই তার পুরনো স্কুলের ছেলেগুলো এখানে এসে তাকে বলল যে বোমসক, আমাদের তোর সাথে কিছু কথা আছে। কিন্তু সিয়ন ওদেরকে বলল যে আমরা দুজন এখন কথা বলছি, তোরা এখান থেকে চলে যা, যাতে সেই ছেলেগুলো এখন এখান থেকে চলে যায়। এরপর স্কুলে যখন কিছু বাচ্চা জোরে আওয়াজে কথা বলছিল, তখন বোমসক ওদের ওপর চিৎকার করতে লাগলো এবং একটা ছেলে হাসতে বোমসক তার সাথে মারামারি করতে লাগে। সেই ছেলেটা আস্তে আস্তে বলে যে এই কাপুরুষটা শুধু সিয়ন এবং সুহোয়ের জোরে এত লাফায়। এই কথাটা শুনে বোমসকের আরো রাগ এসে গেল, কিন্তু সুহো এবং সিয়ন তাকে থামিয়ে এখান থেকে নিয়ে যেতে লাগলো। কিন্তু এখন বোমসক সুহোয়ের থেকেও দূরে চলে যায়। বোমসকের কাছে এখন আবার সেই পুরনো স্কুলের ছেলেগুলোর ফোন আসতে লাগলো, যাতে তারা বোমসককে ডেকে আবার তার সাথে গুন্ডামি করতে পারে, এবং এই কারণেই বোমসক কারোরই ফোন তুলল না। অন্যদিকে আমরা সুহো এবং সিয়নকে দেখি, যেখানে সুহো সিয়নকে লড়াই করা শেখাচ্ছিল, এবং এরপর এই দুজন বোমসকের সাথে দেখা করার জন্য তার বাড়িতে যায়। এই দুজন বোমসকের এত বড় বাড়ি দেখে অবাক হয়ে গেল, এবং এখানেই এই দুজন জানতে পারল যে বোমসক সেই রাজনীতিবিদের আসল ছেলে নয়, এবং তিনি শুধু বোমসককে দত্তক নিয়েছিলেন যাতে তার জনগণের সামনে ভালো ভাবমূর্তি তৈরি হয়। এখানেই এখন শুন বোমসককে জিজ্ঞেস করে যে তুই কি সেই দিন পাওয়া সেই ছেলেগুলোর কারণে চিন্তিত? এই উত্তরে বোমসক এখন এই দুজনকে সব সত্যি কথা বলে দেয় এবং বলে যে ওরা আমাকে সবসময় মারত, এবং এই কারণেই আমি আমার স্কুলও বদলে নিয়েছিলাম, কিন্তু এখন ওরা আমাকে আবার ফোন করে ডাকছে যাতে ওরা আমাকে আবার বিরক্ত করতে পারে। এই কথাটা শুনে সুহো বোমসককে বলে যে তুই ওদেরকে ফোন কর, এখন ওরা তোর থেকে ক্ষমা চাইবে। এরপর বোমসক, সিয়ন এবং সুহো এই তিনজনই সেই ছেলেগুলোর কাছে চলে আসে যারা আজও কারাওকেতে এসেছিল। এখানে এখন বোমসক গুন্ডামি করা একটা ছেলেকে বলে যে আমার থেকে ক্ষমা চাস, কিন্তু সেই ছেলেটা ক্ষমা চাইতে মানা করতে লাগলো, কিন্তু সুহো তাকে ভয় দেখায় এবং সেই ছেলেটা এখন ভয় পেয়ে বোমসকের থেকে ক্ষমা চাইল। কিন্তু বোমসক শুধু এইটা দিয়ে শান্তি পেল না, বোমসক এখন সেই ছেলেটাকে মারতে লাগলো, এবং তখনই সেই ছেলেটাও বোমসককে উল্টে একটা থাপ্পড় মারে, যাতে বোমসকের চশমা খুলে এখানেই পড়ে যায়, এবং বোমস রাগে এসে সেখানে রাখা মাইক দিয়ে সেই ছেলেটার ওপর হামলা করে, কিন্তু সুহো তাকে থামিয়ে রুমের বাইরে নিয়ে যায়। এরপর সিয়ন এই ছেলেগুলোকে বলে যে বোমসকের থেকে এবার দূরে থাকবি। বন্ধুরা, এরই সাথে এখানে দ্বিতীয় পার্টি শেষ হয়ে যায়। পরবর্তী পার্ট দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।